স্বাগত জানাই এপিসোড 6-এ। আজ আমরা চলচ্চিত্রের শিল্পরূপ নিয়ে একটু আলোচনা করব। চলচ্চিত্রের অন্তর্প্রকৃতি ও গঠন কাঠামো সম্পর্কে আমরা কিছুটা ধারণা কিন্তু এর মধ্যে পেয়েছি। এই সম্মত স্বভাব লক্ষণ ও সাংগঠনিক উপাদানগুলি কাজে লাগিয়ে চলচ্চিত্র কীভাবে একটি অখণ্ড বিচিত্র ও ঘনাঢ্য শিল্পরূপের জন্ম দেয় তাও আমরা কিন্তু বিচার করে দেখেছি। এবার এই পরিচ্ছদে আমরা সেই ব্যাপারটাই আর একটু বিশ্লেষণীমূলক ধারণা তত্ত্বের মাধ্যমে ভালো করে দেখব। শুরুটা হয়েছিল চলমান ছবি দিয়ে গল্প বলার একটা চেষ্টায়। ভদ্রলোকের নাম পোর্টার। ছবিটার নাম ছিল দি গ্রেট ট্রেন রবারি। শুধু গল্প বলাটাই যদি তার একমাত্র কাজ হতো, চলচ্চিত্র শিল্প হয়ে উঠতে পারত না। কারণ গল্প মানুষ অনেক আগে থেকেই শুনে আসছিল, এতে নতুনত্ব কিছুই ছিল না। তাহলে কোথায় এই শিল্পের নতুনত্ব? পোর্টার যা সামান্য বুঝিয়েছেন, গ্রিফিথ তার পুরোটা বুঝতে চাইছিলেন। ছবির মূল উপাদান, ছবির গঠনের মূল কথা হচ্ছে শট। এই শট থেকেই ছবি একটা নতুন শিল্পরূপ লাভ করে। দৃশ্যের গোটা গঠনকে মাথায় রেখেই, ফাইনাল অ্যারেঞ্জমেন্টের কথা ভেবেই তিনি একটা দৃশ্যের প্রত্যেকটা অংশের ছবি তুলতে পারেন, এটা তার মনে হয়েছিল। ডিটেলগুলো আলাদা আলাদাভাবে তোলা যায়, ডিটেলগুলো পর্দায় পরপর সাজানো যায়, দর্শক ডিটেলগুলো সম্বন্ধে আন্দাজ করে নিতে পারবে, ইত্যাদি নানান কথা তিনি ভেবেছিলেন। গ্রিফিথ ক্যামেরা এগিয়ে নিয়ে এলেন ক্লোজার শটের জন্য। তিনি অতিরিক্ত শট নিতে শুরু করলেন চারপাশটা ছবি তোলার জন্য, পরিবেশ ফুটিয়ে তোলার জন্যও কিছু ছবি তুললেন, যোগ করলেন এক্সট্রিমলি ওয়াইড অ্যাঙ্গেল শট। গ্রিফিথ সেই টেকনিক প্রয়োগ করলেন যার দ্বারা দেখানো যায় তার ছবির চিত্রগুলো কি ভাবছে, কিসের স্বপ্ন দেখছে। ছবি তোলা আর ছবি সম্পাদনা এমন একটি শিল্পের জন্ম দিল, যে শিল্প অতি দ্রুত শক্তি সঞ্চয় করে সমস্ত শিল্পের প্রতিযোগী হয়ে উঠল। লুই জ্যাকব বলেছেন, গ্রিফিথের অবদান আরও বেশি চলচ্চিত্র সম্পাদনা কর্মে কিন্তু উন্নত হয়ে উঠেছিল। শটগুলির নির্বাচন ও সজ্জায় তার কারুকার্য এবং কারুকর্ম, যেখানে তিনি ধরতে চাইছিলেন টেম্পো, পিস, রিদম, ইমোশন ইত্যাদি, গ্রিফিথ কিন্তু ক্রস কাটিং অথবা প্যারালাল এডিটিং এই টেকনিক ব্যবহার করলেন তার চিত্র শিল্পে। ব্যবহার করলেন ইন্টারকাটিং। চলচ্চিত্রের নিজের ভাষা তাকে শিল্প করে তুলল। চলচ্চিত্র সম্পূর্ণ নতুন মাধ্যম হিসাবে রূপ লাভ করল। যারা ছবি করতে এলেন তারা বুঝতে চেষ্টা করলেন একটা দৃশ্যকে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখতে হবে। পরিচালক যিনি, তাকে ঠিক করে দৃশ্যের কোন অংশটা তিনি দেখবেন তা বুঝতে হবে। লং মেড ক্লোজ শট বা লং মিডিয়াম শটগুলোর থেকে একটা দৃশ্য পর্যায় তৈরি করে নিতে হবে। পর্যায়ে ঘটনা যেমন ঘটবে চারপাশে, তেমনি দেখতেও লাগবে সেমনি। সোভিয়েত চলচ্চিত্রকারদের ওপর যে ছবিটি বিশেষভাবে প্রভাব বিস্তার করলো তার নাম হচ্ছে ইনটলারেন্স। 1916 সালে তৈরি। নির্বাক যুগে সিনেমার কাঞ্চনজঙ্ঘা। বিপ্লবের ঠিক পরেকার রাশিয়ার ইনটলারেন্সের প্রভাব পড়েছিল সবচেয়ে বেশি। আইজেনস্টাইন তো এই লোকটার কাছ থেকে চির ঋণী স্বীকার করেছেন। আইজেনস্টাইন যদি ঋণী হন, আর কে বাকি থাকেন এই শিল্পে? তক্ষুনি স্বীকার করেন পুদভকিনও। ইনটলারেন্সের আধুনিক গল্প 1924-এর স্ট্রাইক ছবির সামনে শিক্ষালাভ করার পরে একমাত্র উদাহরণ সৃষ্টি করল। 26-এর মাদারের কাছেও তাই। ছবির নাম মাদার, 1926 সালে রিলিজ, সেটাও মোটামুটি একই রকম।
গল্পের গভীর আবেগ, মানবিক অভিনয়, হাসি আর চোখের জল দিয়ে তৈরি হলো যে শিল্প, তার নাম হলো চলচ্চিত্র। একটা উপায় বার করতে হবে, একটা পদ্ধতি আবিষ্কার করতে হবে, কিসের উপর গড়ে উঠবে সব জিনিসটা, এই সব কিছু মিলিয়ে হলো মন্তাজ। চলচ্চিত্রের মন্তাজের ব্যাখ্যা করলেন এক দৃশ্য থেকে অন্য দৃশ্যান্তরে যাবার পদ্ধতি সাপেক্ষ, স্থান সাপেক্ষ, উপাদান সাপেক্ষ, কাল সাপেক্ষ উপায়। আইজেনস্টাইন বললেন, মন্তাজের ভিত গড়েছে আমেরিকার ফিল্ম কালচার, কিন্তু এর পরিপূর্ণ সচেতন ব্যবহার ও পৃথিবীজোড়া এর স্বীকৃতি প্রতিষ্ঠিত হয়েছে আমাদের ছবির দ্বারাই। ভাবপ্রকাশের মধ্যে একটা ছন্দ থাকতে পারে, সমসাময়িক ঘটনাবলীকে দেখাতে হবে, বক্তব্য ফুটবে দ্বান্দ্বিক প্রয়োগে, সময়ের সামঞ্জস্য বিধান করতে হবে। মন্তাজের প্রথম আবিষ্কারে গ্রিফিথের নাম জড়িত। গ্রিফিথের এডিটিংয়ের সূত্রেই মন্তাজ রীতি প্রবর্তিত হয়েছিল, কিন্তু গ্রিফিথ পদ্ধতি রাশিয়ায় ব্যবহার হলো না। বিপরীত পদ্ধতিতে মন্তাজের সেখানে ব্যবহার বেশি ছিল। একই দৃষ্টিকোণ থেকে গেল না। একই দৃষ্টিকোণ থেকে ছবির সব দৃশ্যগুলি দেখানো হয় না, টুকরো টুকরো ভিন্ন ভিন্ন অংশগুলি অজস্র দৃষ্টিকোণ থেকে দেখানো হয়। এই হলো একালের গতিশীল আর্ট। স্বকীয় বিশেষ এক ভাষার যে আত্মপ্রকাশ করল, আইজেনস্টাইন বলেছিলেন, এটাই হলো চলচ্চিত্রের ভাষা। প্রত্যেক মানুষে যেমন তার পূর্বতন সমস্ত পুরুষের জ্ঞান অভিজ্ঞতার উত্তরাধিকার পায়, চলচ্চিত্র তেমনি পেয়েছে সঙ্গীত চিত্রকলা সাহিত্য থেকে। ভাস্কর্যের স্থৈতিক প্রসারতা, সাহিত্যের সর্বব্যাপক গতিশীলতা, সঙ্গীতের গতিময় বিমূর্ততা এবং প্রত্যেকটি বিশিষ্ট গুণগুলোর যোগফল হিসেবে নয়, একত্রিত এক সত্তার চিত্র প্রতিমার আপন সম্পূর্ণতায় চলচ্চিত্রে একইভাবে উপন্যাস, নাটকের আঘাতে সংঘাতে, কবিতার কল্পমূর্তি প্রবন্ধের ঋজুতা, সঙ্গীতের হৃদয়স্পর্শিতা, স্থাপত্য সুলভ ঘনত্ব থেকে সেজান মাতিস, কিউবিজম, সুরিয়ালিজম এর ধারায় চিত্রবর্ণনও একই সঙ্গে স্থান লাভ করে, কিন্তু খণ্ড খণ্ড বিচ্ছিন্নতায় কোনোটিরই মূল্য কিন্তু একদমই নেই। একটা সমগ্র চিত্রশিল্প তার প্রথম ফ্রেম থেকে দৃশ্যান্তরের শেষ ফ্রেমটি পর্যন্ত সম্পূর্ণ স্বতন্ত্র একটি শিল্প, যার নাম চলচ্চিত্র, ইংরেজিতে সিনেমা। সকল শিল্পের আত্মীয়তা স্বীকার করতে তার গৌরব কিন্তু কিছুমাত্র কমে না। চলচ্চিত্র আমরা দেখেছি একটি পরিচিত মুহূর্তে এসে ঘটনার অন্তর্লীন বিরোধ, বৈশিষ্ট্য, সংঘাত আপন চরিত্রে ফুটে উঠেছে, সপ্রকাশিত হচ্ছে মহিময় সাবলীলতায়। শিল্পে আমরা ঘাত প্রতিঘাত চাই, বর্ণনা চাই, সুষমা চাই, ছন্দ চাই, গতি চাই। এর সবটাই আমরা পেয়ে যাই চলচ্চিত্র নামক এই নবীন শিল্পে। কার্ল ড্রেয়ারের মতে, দ্য প্যাশন অব জোন অফ আর্ক দেখুন, অবশ্যই দেখুন। সেই কোন কালের ছবি, দেখে মনে হবে এই সেদিন যেন ছবি তোলা হয়েছে। মহৎ শিল্পের এই গুণ, পৃথিবী সর্বকালের শ্রেষ্ঠতম ছবি, ব্যাটলশিপ পটেমকিন। ব্যাটলশিপ দেখলেই আমরা বুঝতে পারি চলচ্চিত্রে ধ্বনি আসতে বাধ্য, ছবি সবাক হবেই। এই একটা ছবি যেন চলচ্চিত্রকে কোনো একদিন শব্দ নিয়ে দেবে। সেদিন খুব বেশি দেরি নয়, ধীরে ধীরে ধ্বনি এলো। ধ্বনি চলচ্চিত্রকে বাস্তব জীবনে আরও অনেক কাছে নিয়ে এলো, কারণ এখন দৃশ্য ও ধ্বনির সমন্বয়ে একটা বিশেষ ব্যঞ্জনার সৃষ্টি হলো। চলচ্চিত্র কাহিনী বর্ণনা করতে তা ধীরে ধীরে এগিয়ে চলল, জাগিয়ে দিল মানুষের আবেগের অনুভূতিকে। এর জন্য দৃশ্য যেমনই চাই তেমনই চাই শব্দ। চলচ্চিত্র যা চায় তা পেয়েও যায়। সাহিত্যে যা বলা সম্ভব, চলচ্চিত্র তার নিজস্ব রীতিতেই নতুন শিল্পের সবটাই সমস্ত দিক থেকে সম্ভব করে তুলল নিজের প্রকাশভঙ্গিতে। উন্মুক্ত চলচ্চিত্রের ক্ষেত্রে যে কোনো সীমাকে সে অতিক্রম করতে পারল।
তার চিত্র, তার ধ্বনি, তার আলো, তার অন্ধকার, তার বিস্তৃতি, তার বিন্যাস, তার দূরত্ব, তার নৈকট্য, তার কথা, তার রং, তার যে কোনো পরি থেকে ছড়িয়ে যায়। সাহিত্যের সঙ্গীত চিত্র কোনো শিল্পের উপর নির্ভরশীল নয়। সাহিত্যের সঙ্গীত চিত্র কোনো শিল্পের ওপরেই যে নির্ভরশীল নয়। গড়ে উঠেছে অজস্র দৃশ্যের সমন্বয়ে অখণ্ড রূপ। একাধার স্থানিক সঙ্গীতকে বাদ দিয়ে একমাত্র শিল্প মাধ্যম হলো এই চলচ্চিত্র, যা হচ্ছে কিনা কালশ্রয়ী। আইজেনস্টাইনের মতে চলচ্চিত্র পূর্বতন সমস্ত শিল্পের নির্যাস, আর আমাদের মতে তখন তার প্রমাণ আইভান দ্য টেরিবল এই সিনেমার দ্বারাই প্রমাণিত হয়। সিটি লাইটসের নামে এক সিনেমা ছিল, তার শেষের ক্লোজআপে চলচ্চিত্র ইতিহাসের শ্রেষ্ঠ তার শেষের ক্লোজআপ চিত্রটি ছিল চলচ্চিত্র ইতিহাসের শ্রেষ্ঠতম মুহূর্ত। চ্যাপলিনের হাতে একটা গোলাপ, গালের কাছে গোলাপটা, মুখের কাছে ডাঁটি, ঠোঁটের উপরে আঙুল, ঠোঁটের কোণে মৃদু হাসি, চোখের উপরে এক আশ্চর্য চাউনি। কী তার অর্থ আজ পর্যন্ত কেউ স্পষ্ট করে বলতে পারল না। দুনিয়া জোড়া এই বিখ্যাত হাসিটি যেমন চিত্রকলায় চলচ্চিত্রে, তেমনি সিটি লাইটসের শেষে চ্যাপলিনের মুখ। চিত্র ও কাব্য মিশে যায় আর্থে। আর্থ নামে একটি ছবিতে ভ্যাসিলির মৃতদেহ চলেছে অ্যাপেলের ক্ষেতের মধ্য দিয়ে। আবারও একটা ক্লোজআপ শট, অ্যাপেলটা ছুঁয়ে দেয় ভ্যাসিলির গাল। কি অসাধারণ শট! অ্যারসন ওয়েলসের সিটিজেন কেইন চলচ্চিত্র ভাষার রীতিমতো বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়ে দিল। চলচ্চিত্রে সরাসরি জীবনের ছবি তুলতে চাইল পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ চিত্রকার আন্তোনিওনি। একটা ঘটনা বলেছেন, তার মুখেই শুনুন। জীবনে প্রথম আমি ক্যামেরায় লুক থ্রু করেছিলাম একটা পাগলা গাড়িতে। আমরা জায়গা মতো ক্যামেরা বসালাম, লাইটগুলো ঠিক করে নিলাম। প্রথম দৃশ্যে প্রয়োজনীয় অনুযায়ী রোগীদের ঘর থেকে যারা যারা জায়গায় দাঁড় করে দেওয়া হয়েছে তারা মনে দিয়ে যোগ দিয়ে নির্দেশগুলো শুনলো ভালো করে আমরা কি বললাম। দেখে ভালো লাগছিল, সব জায়গাতেই একেবারে ঠিক হয়ে যাচ্ছিল। এবার শট নেব। আমি আলোগুলো নিভিয়ে দিতে নির্দেশ দিলাম। মুহূর্তের মধ্যে চোখ ধাঁধানো আলোয় ঘরটাও ঝলসে উঠল। রুগীরা অনড়, ভয়ে অসর। তারপর আমি একটা অবর্ণনীয় ঘটনা ঘটে গেল। সেই পাগলেরা উন্মাদের মতো ঘর থেকে পালাতে চাইছে, যেন কোনো প্রাগৈতিহাসিক জন্তু তাদের আক্রমণ করেছে। তাদের মুখে যা ছিল তার ঠান্ডা মুহূর্তে তা বদলে গিয়ে প্রবল বিক্ষুব্ধ হয়ে উঠল। এবার আমাদের ভয় পাবার পালা। ক্যামেরাম্যান তার ক্যামেরা বন্ধ করার শক্তি হারিয়ে ফেলেছে। আমারও নির্দেশ দেওয়ার মতো মুখ থেকে কিছু বেরোচ্ছে না। শেষ অবধি উন্মাদ আশ্রমের ডিরেক্টর চিৎকার করে উঠলেন, বন্ধ করো, আলো নিভিয়ে দাও। সেই আধা অন্ধকারে এক ঝাঁক দেহ যেন মৃত্যুর শেষ যন্ত্রণা তখন বিকৃত হয়ে পাক খাচ্ছে, দুমড়ে কুকড়ে যাচ্ছে। আপনি বলবেন, এই ঘটনা তো প্রমাণ করে যে চলচ্চিত্র বাস্তব জীবনের ছবি তুলতে পারে না। আর আমি এই ঘটনা এখানে উল্লেখ করছি এই জন্য যে চলচ্চিত্র জীবনের নির্মম ছবি তোলার জন্য কোথায় না যেতে পারে, কী না করতে পারে। বাস্তব জীবনের এই ছবি যা সেদিন অ্যান্তোনিওনি তুলতে পারেননি, তারপরে শিল্পের এক আশ্চর্য সার্থক রূপ লাভ করে ওয়ান ফ্লু ওভার দি কুকুজ নেস্ট ছবিতে। চলচ্চিত্রের অপার রহস্যের স্রষ্টা জয়েস বলেছিলেন, সাহিত্য সর্বাপেক্ষা মননশীল শিল্পরূপ। কিন্তু কোনো মননশীল বক্তব্যের যথাযোগ্য স্থায়ী বাহন এখন আর শুধু সাহিত্যে নয়, চলচ্চিত্রে আজ এতই শক্তিশালী মাধ্যম, কত অজস্র দিক থেকে যে এই শিল্প জীবনের মতো অসংখ্য রূপ ফুটিয়ে তুলতে পারে। এই শিল্প তৃণখণ্ড থেকে অখণ্ড ব্রহ্মাণ্ড পর্যন্ত সে এক বিশাল জগৎ। এই শিল্পের আয়ত্তে গোল্ড রাশ থেকে রসমন পর্যন্ত, নানুক অব দি নর্থ এই সিনেমা থেকে 2001-এর এ স্পেস অডিসি পর্যন্ত
রয়েছে অনেক উদাহরণ। পথের পাঁচালী থেকে সেভেন্থ সিন, পিয়েরো লো ফ্লু আর প্যাসেঞ্জার। এই শিল্প প্রতিদিন রূপ নিচ্ছে জীবন মৃত্যুর নানা রূপের খেলার মধ্য দিয়ে। যাই হোক, শিল্পরূপ নিয়ে আপাতত প্রলয়সুর এতটুকুই আলোচনা করেছিলেন, আমি সেটাই বলে দিলাম। এর পরবর্তী অধ্যায় বা এপিসোডে আমরা আলোচনা করব শর্ট ও শর্ট বিভাজন নিয়ে।